আমি নার্সিং হোমের ওয়েটিং এরিয়াতে নিজের স্বামীর সাথে বসে আছি আর খুব টেনশনেও আছি। আমার স্বামী আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আমি একবার তার দিকে তাকিয়েই তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিলাম। আমার এখানে খুব টেনশন হচ্ছে যখন থেকে এটা শুনেছি যে এই নার্সিংহোমে একজন পুরুষ ডাক্তার চিকিৎসা করেন। আমি কিভাবে একজন পুরুষ ডাক্তারের কাছে আমার চিকিৎসা করাবো, এই চিন্তাতেই আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছিল। না জানি তিনি আমাকে কী ধরনের প্রশ্ন করবেন আর আমি কিভাবে তাকে জবাব দেব। আমি আমার স্বামীকে বলেও ছিলাম যে সে যেন আমার চিকিৎসা মহিলা ডাক্তারকে দিয়ে করায়, কিন্তু সে বলতে লাগলো যে আমি শুনেছি এই ডাক্তারের হাতে জাদু আছে, সে আজ অবধি যত মহিলার চিকিৎসা করেছে একবারও অসফল হয়নি। কিন্তু আমি খুব অস্বস্তিতে ছিলাম। আমি এসবই চিন্তা করছিলাম, তখনই নার্স ওয়েটিং রুমে এলো আর বলতে লাগলো মিসেস দাসকে। আমার স্বামী বলতে লাগলো এই যে আমার স্ত্রী। আমি বিপ্লবের হাত ধরে নিলাম, ও আমার সাথে সাথে দাঁড়িয়ে গেল। কিন্তু নার্স বললেন ডাক্তারবাবু শুধুমাত্র পেশেন্টের সঙ্গেই কথা বলেন, পেশেন্টের সাথে কারো ভেতরে যাওয়ার অনুমতি নেই। এটা শুনে তো আমি আরও বেশি নার্ভাস হয়ে গেলাম। আমি চাইতাম বিপ্লব আমার সাথে ডাক্তারের কাছে যাক। বিপ্লব আমার হাত থেকে নিজের হাত ছাড়ালো আর আমাকে বোঝাতে লাগলো যাও, ডাক্তারের কাছে সমস্ত কথা খুলে বলবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। কিন্তু আমি খুব অস্বস্তিতে ছিলাম। যে কথা আমি একজন মহিলা ডাক্তারকে বলতে পারতাম সেটা আমি কিভাবে পুরুষ ডাক্তারকে বলতাম। আমি তো এটা বুঝতেই পারছিলাম না যে ডাক্তার রূপে কোনো পুরুষের মেয়েদের চিকিৎসা করা ঠিক কিনা। যদিও বড় বড় শহরে এই ব্যাপারটাকে খারাপ মনে করা হয় না, কিন্তু আমি গ্রামের মেয়ে। এখন বিয়ের পরে বিপ্লবের সাথে শহরে থাকতে শুরু করেছি, কিন্তু আমার শৈশব কৈশোর গ্রামেই কেটেছে। আমি খুব সংকুচিত হয়ে সেই নার্সের সাথে ডাক্তারের রুমে গেলাম। ভিতরে ঢুকে ডাক্তারকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার স্বামী বলেছিল যে আজ অবধি এই ডাক্তারের হাতে কোনো কেসই ফেল হয়নি। আমার ভাবনায় তো এই ডাক্তার অনেক বেশি বয়স্ক হওয়া উচিত ছিল, কিন্তু ইনি তো পুরো যুবক ডাক্তার, এই মোটামুটি বিপ্লবের বয়সই হবে। আমাকে দেখে সামনের চেয়ারে বসার ইশারা করলো। যখন আমি তার সামনে বসলাম তখন সে নার্সকে বলল তুমি বাইরে গিয়ে বসো, আমাকে পেশেন্টের চেক আপ করতে হবে। যখন নার্স বাইরে যেতে লাগলো তখন ডাক্তার বললেন যে দরজা ভালোভাবে লক করে দিও। এটা শুনে আমি আরও টেনশনে পড়ে গেলাম। নার্স বাইরে বেরিয়ে দরজা লক করে দিল। প্রথমে তো ওই ডাক্তার আমার পা থেকে মাথা অবধি খুব গভীরভাবে দেখলো। তারপরে যে প্রশ্ন সে আমাকে করলো সেটা শুনে তো আমি লজ্জায় জড়সড় হয়ে গেলাম। ডাক্তার জিজ্ঞেস করলেন বিয়ে হওয়া কতদিন হয়েছে। আমি বললাম 6 বছর। এরপরে তিনি জিজ্ঞেস করলেন স্বামীর সঙ্গে সম্পর্ক বানানোর সময় খুশি হও না হও না। আমি বুঝতে পারছি না যে আমি এই প্রশ্নের কী জবাব দেব। লজ্জায় আমি মাথা নিচু করে নিলাম। ডাক্তার পরের প্রশ্ন জিজ্ঞেস করলেন প্রেগনেন্ট হওয়ার জন্য কতদিন থেকে ওষুধ ব্যবহার করছো। আমি বললাম গত 2 বছর থেকে। তখন ডাক্তার জিজ্ঞেস করলেন এর আগে তুমি কখনো প্রেগনেন্ট হয়েছিলে। আমি বললাম বিয়ের 1 বছর পরেই আমি প্রেগনেন্ট হয়েছিলাম, কিন্তু সেই বাচ্চার জন্ম আমি দিতে পারিনি, কেননা সেই বাচ্চা জন্ম নেওয়ার আগেই মারা গেছিল। আমি জেনে বুঝে ডাক্তারের কাছে সত্যিটা লুকালাম। আমি ডাক্তারকে বলতে চাইতাম না যে আমার প্রথম বাচ্চাকে দুনিয়াতে আসার আগেই কিভাবে আমার পেটেই মেরে ফেলা হয়েছিল। আমার কথা শুনে সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে। কিছু সময় পরে ডাক্তার আমাকে বললেন যে সামনের বিছানার উপরে গিয়ে শুয়ে পড়ুন, আমাকে আপনার চেক আপ করতে হবে। ডাক্তারের এই কথাটা শুনে তো আমার হুঁশ উড়ে গেল। আমি বললাম আমি এভাবে আপনার কাছে আমার চেক আপ করাতে পারবো না। আমার কথা শুনে কিছু সময় ধরে সে আমার দিকে তাকিয়ে রইল। তারপরে হাসতে হাসতে বলল কেন, কি হয়েছে? আপনি জানতেন না যে আপনি একজন পুরুষ ডাক্তারের কাছে নিজের চিকিৎসা করাতে এসেছেন? আমার মনে হলো তিনি আমাকে ঠেস দিয়ে কথা বললেন। আমি তাকে বললাম আপনার এখানে একজন লেডি ডাক্তারও রাখা উচিত ছিল। তিনি বলতে লাগলেন এখন আপনি আমাকে শেখাবেন যে আমাকে কিভাবে রোগী দেখতে হবে আর কিভাবে না। তিনি আরও বলতে লাগলেন এখানে আসা সমস্ত মহিলাকেই আমি এভাবেই চেক আপ করি, তাদের মধ্যে তো কেউ কখনো এভাবে অস্বীকার করেনি। যদি আপনার এতই অসুবিধা থাকে তাহলে আপনার এখানে আসাই উচিত হয়নি, আপনি শুধু শুধু আমার টাইম নষ্ট করছেন। কথা বলতে বলতেই ডাক্তার সামনের টেবিলের উপরে রাখা বেল বাজালেন আর সঙ্গে সঙ্গে সেই নার্স ঘরের ভিতরে এসে গেলেন। ডাক্তার নার্সকে বললেন এনার স্বামীকে ভেতরে ডাকো। কিছু সময় পরেই বিপ্লব নার্সের সাথে ভিতরে এলো। ডাক্তার ওকে সামনের চেয়ারে বসতে বলল। এরপরে ডাক্তার বিপ্লবকে বললেন আপনার স্ত্রী আমার কাছে একদমই চেক আপ করানোর জন্য রেডি নন। তিনি বলছেন আমার এখানে একজন লেডি ডাক্তার রাখা উচিত ছিল। দেখুন আপনারা যদি আমাকে দিয়ে চিকিৎসা নাই করাবেন তাহলে আমার সময় এভাবে নষ্ট করার কি দরকার ছিল। এটা শুনে বিপ্লব আমার দিকে রাগি চোখে তাকালো। ডাক্তার আরও বলতে লাগলেন আপনি এনাকে নিজের সাথে নিয়ে যেতে পারেন। আগে আপনি আপনার স্ত্রীর কাছে শুনুন যে সে আমাকে দিয়ে চিকিৎসা করাতে চায় না চায় না। যখন সে মন থেকে রাজি হবে তখন আপনি তাকে নিয়ে আসবেন। এটা শুনেই বিপ্লব রাগি চোখে ওঠার জন্য আমাকে ইশারা করলো।
আমি চুপচাপ নিজের মাথা নিচু করে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। ফেরার সময় পুরো রাস্তায় গাড়ি চালাতে চালাতে বিপ্লব আমাকে এই কথাটাই শোনাচ্ছিল যে গত 4 বছর ধরে আমি তোমার অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু তুমি প্রেগনেন্ট হতে পারোনি। সমস্ত জায়গা থেকেই আমি ভাঙা হৃদয়ে ফিরে এসেছি। এই ডাক্তারের এখানে গ্যারান্টি দিয়ে চিকিৎসা হয়, আর ইনি কখনো ভুল প্রমাণ হননি। এই কারণেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু তোমার তো ঢংই শেষ হয় না। তুমি কি চাইছো? দেখো, যদি তুমি এরকমই করতে থাকো তাহলে আমি তোমাকে বেশি দিন সহ্য করতে পারবো না। আমি তোমাকে আমার লাইফ থেকে বের করে দেব। আমার যে কোনো উপায়ে নিজের বংশধর চাই। তুমি তো জানো আমার একটা সন্তানের খুব প্রয়োজন, আর এই বছরই আমি নিজের সন্তান চাই। বিপ্লবের কথা শুনে বিরক্তি নিয়ে বিপ্লবের দিকে তাকালাম আর তাকে বললাম, বিপ্লব, বিয়ের কয়েক মাসের মধ্যেই আমি প্রেগনেন্ট হয়েছিলাম, কিন্তু সেই সময় এটা নিয়ে তুমি আমার উপরে কী ধরনের অত্যাচার করেছিলে সেটা তোমার মনে আছে? তুমি কেন আমার অ্যাবর্শন করিয়েছিলে? সমস্ত সমস্যা সেখান থেকেই শুরু হয়েছে। যদি আমি বাচ্চার জন্ম দিতে না পারি তাতেও তোমারই দোষ, আমার না। আর তুমি এখন আবার চাইছো যে আমি আমার চিকিৎসা একজন পুরুষ ডাক্তারের কাছে করাই। আমি তো বিপ্লবকে পরিষ্কার বলে দিলাম যে এরকম চিকিৎসা আমি কোনো পুরুষ ডাক্তারকে দিয়ে কোনো মতেই করাবো না। আমার কথা শুনে বিপ্লব গাড়ির স্পিড খুব বাড়িয়ে দিল। আমি জানি বিপ্লব রাগের কারণে এই সব করছে, তাই আমি চুপচাপ থাকলাম আর জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আমার খুব ভয়ও করছিল, কেননা ও খুব জোরে গাড়ি চালাচ্ছিল। কিন্তু আমি যদি ওকে বলতাম যে আমার ভয় করছে, গাড়ির স্পিড স্লো করো, তাহলে ও আরও বেশি স্পিড বাড়িয়ে দিত। ও এরকমই ছিল। এই 6 বছরে আমি ওকে ভালোভাবেই জেনে গেছি। ওর কোনো কথাতে আমি না করলে বিপ্লব এভাবেই রেগে যেত, আর রেগে গেলে ও পুরো পাগল হয়ে যেত। আর বিপ্লবের রাগ সহ্য করতে আমি বাধ্য ছিলাম, কেননা এছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। আমি একটা খুবই গরিব পরিবারের মেয়ে। এমনিতে তো আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু একমাত্র সন্তান বাবা মায়ের কাছ থেকে যে ভালোবাসা পায় সেটা আমি কখনোই পাইনি। সন্তান ভালোবাসা তখনই পায় যখন বাড়িতে সুখ শান্তি থাকে, কিন্তু আমার বাড়িতে তো আমি সবসময় অভাবেই দেখেছি। আমার ছোট অবস্থাতেই বাবার অ্যাক্সিডেন্ট হয়, আর এই অ্যাক্সিডেন্টে তার 2 পা বাদ পড়ে। তখন থেকেই আমার মাকে অন্যর বাড়িতে কাজ করতে হয়, না হলে আমাদের বাড়িতে চুলা অবধি জ্বলতো না। বাবার মধ্যে বেঁচে থাকার ইচ্ছাই শেষ হয়ে গেছিল। সে সারাদিন বিছানার উপরে বসে থাকতো। যখন আমি 12 বছরের হলাম তখন বাবা এই দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গেল। আমার মা অনেক কষ্টে ইনকাম করে আমাকে পালছিলেন। 6-এ পড়ার পরে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। পড়াশোনায় আমার কোনো আগ্রহ ছিল না, যদিও আমার মা আমাকে পড়ানোর জন্য সব রকম চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মন পড়াশোনাতে একদমই লাগতো না। বাড়ি নিজেদের ছিল, এই কারণে খুব বেশি সমস্যা ছিল না। তাই মা যে কোনো উপায়ে আমাকে পড়াতে চাইতো। মা বলতো, পড়াশোনা ছাড়া জীবনে কিছুই নেই। আমার জীবন তো যেমন তেমনভাবে কেটে গেল, কিন্তু আমি তোকে একটা সুন্দর জীবন দিতে চাই। পড়াশোনা করলে তবেই নিজের পায়ের উপরে দাঁড়াতে পারবি, তোকে কারো উপর নির্ভরশীল থাকতে হবে না। কিন্তু আমি কখনোই পড়াশোনায় মন দিতে পারিনি। মায়ের কাজে যাওয়ার সাথে সাথেই আমিও নিজের বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়ে যেতাম। এখন মাও আমাকে পড়াশোনা নিয়ে বিরক্ত করা বন্ধ করে দিয়েছে, কেননা তিনি বুঝে গেছিলেন যে আমি কোনোভাবেই পড়াশোনা করব না। এখন সময় এভাবেই কাটতে লাগলো। যখন আমার বয়স 19 বছর হলো, তখন মায়ের একজন বান্ধবী ছিল যে বিয়ের পরে শহরে থাকতো। মায়ের বান্ধবীর বাবার বাড়ি আমাদের গ্রামেই ছিল। একবার যখন সে বাবার বাড়িতে এলো, তখন মায়ের সঙ্গেও দেখা করতে আসে, আর নিজের একমাত্র ছেলে বিপ্লবের জন্য আমাকে পছন্দ করে যায়। যদিও আমার মা তাকে বলে দিয়েছিল যে আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমার মায়ের বান্ধবীর আমাকে খুব পছন্দ হয়, তাই তিনি কিছু ছাড়াই আমাকে তার বাড়ির বউ করে নিয়ে যেতে চাইলেন। কিছুদিন পরে মায়ের শরীর অসুস্থ থাকতে শুরু করলে তিনি নিজের ছেলে বিপ্লবের সাথে আমার বিয়ে দিয়ে দেন। আমার আর বিপ্লবের বিয়ের 5 মাস পরেই আমার মা এই দুনিয়া থেকে চলে যান। আমি চিন্তার দুনিয়া থেকে একেবারে চমকে বেরিয়ে এলাম, কেননা গাড়ি বাড়ির সামনে জোরে ব্রেক কষে থেমেছিল। আমার মাথা সামনের বোর্ডে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। আমার বেরোনোর আগেই বিপ্লব গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুব জোরে বন্ধ করে বাড়ির দরজার তালা খুলতে লাগলো। এটা দেখে আমি বুঝে গেলাম যে আজকে আবার আমার উপরে ঝড় আসতে চলেছে। আমার তো একে মেন্টাল পেশেন্ট বলে মনে হতো। যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকেই আমি জীবনে কোনো সুখ পাইনি। আমি একটা জিনিস বুঝতে পারতাম না যে কখন কোন কথাটা এই মানুষটার মেজাজের বিপরীত হয়ে যায়, আর এ আমার জীবন নরক বানিয়ে দেবে। যখন আমি ঘরের ভেতরে ঢুকলাম তখন সে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরের মধ্যে ঢুকেই বলতে লাগলো, খুব বেশি মুখ চালাতে শুরু করেছিস তুই খুব ভালোভাবেই জানিস যে আমার এই জিনিসটা একেবারেই পছন্দ না। তারপরেও আজকে তোকে ক্ষমা করে দিচ্ছি, এরপরে আমার সামনে ঠিকভাবে থাকবি। আর একটা কথা কান খুলে শুনে নে, আমি কালকে তোকে আবার ওই ডাক্তারের কাছে নিয়ে যাব, আর তুই চুপচাপ তার কাছে চেক আপ করাবি। যেভাবে বিপ্লব কথাটা বলছিল তাতে আমি জানতাম যে
যদি আমি ওর কথায় না বলি তাহলে ও আমার মুখের উপরে থাপ্পড়ের পর থাপ্পড় মারতে থাকবে। ও এরকমই ছিল, জেদি, বদরাগী। রেগে গেলে ওর কাণ্ডজ্ঞান থাকতো না, এই কারণেই আমি নিজের মুখ বন্ধ রাখলাম, কিছুই বললাম না। পরের দিন ও আমাকে আবার সেই ডাক্তারের কাছে নিয়ে গেল। যখন আমি ডাক্তারের ঘরের মধ্যে গেলাম তখন তিনি আমাকে দেখে অদ্ভুতভাবে হাসতে লাগলেন। তারপরে আমাকে বিছানায় শুয়ে পড়তে বললেন। আমি চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। তারপরে তিনি দরজা বন্ধ করে ঘরের লাইট বন্ধ করে দিলেন। ডাক্তারকে ঘরের লাইট বন্ধ করতে দেখে আমার হুঁশ উড়ে গেল। আমি ভাবতে লাগলাম, কি এমন চেক আপ যেটা লাইট বন্ধ করে আমার সাথে করবে। আমি তাকে বললাম, আপনি লাইট কেন বন্ধ করলেন? তখন তিনি বলতে লাগলেন, আমার চিকিৎসা এভাবেই হয়। ঘরের মধ্যে হালকা একটা আলো ছিল, যেটা হয়তো জানলা দিয়ে আসছিল। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকধুক করছিল। আমার হৃদয়ের গতি খুব বেড়ে গেছিল। হঠাৎ সে আমার খুব কাছে চলে এলো। আর তারপরে আমার সাথে, যখন আমার বিপ্লবের সাথে বিয়ে হয় তখন তারা দুজন মা ছেলেই এ বাড়িতে থাকতো। বিপ্লবের না কোনো ভাই ছিল, না কোনো বোন ছিল। ওর বাবাও জীবিত ছিল না। আমার শাশুড়ি খুব ভালো ছিলেন, কিন্তু বিপ্লবের ব্যবহার আমার সাথে এরকমই ছিল। ও আমার প্রতি কখনো আগুন তো কখনো জল। ওর মেজাজ দেখে আমি টেনশনে পড়ে গেছিলাম। কখনো কখনো আমার বড় থেকে বড় কথাও ধর্তব্যের মধ্যে নিত না, আবার কখনো কখনো সামান্য একটু কথাতেই লড়াই ঝগড়া শুরু করে দিত। যতদিন আমার শাশুড়ি জীবিত ছিলেন তিনি আমার হয়ে বিপ্লবের সাথে লড়তেন। তিনি বিপ্লবকে বলতেন, কেন তুই এই বেচারির পিছনে পড়ে থাকিস? ও তো তোর ভয়ে কোনো কথাই বলতে পারে না। নিজেকে একটু বদলা, এখন তুই বিবাহিত। সবসময় রাগ আর ঝগড়া ভালো জিনিস না। সবে বিয়ের 1 মাস হয়েছিল, আর এই 1 মাসের মধ্যেই আমি বিপ্লবের উপরে বিরক্ত হয়ে গেছিলাম। এই 1 মাসের মধ্যে আমি অনেকবার বিনতি করতে করতে কান্না করে বিপ্লবকে মানিয়ে নিতাম। যদি ও কোনো কথাতে রেগে যেত তাহলে যতক্ষণ না অবধি আমি ওর সামনে কান্না করতে করতে হাত জোর করতাম ততক্ষণ ও একদমই ঠান্ডা হতো না। এই 1 মাসেই 1-2 বার ও আমার উপরে হাত অবধি উঠিয়ে দিয়েছিল। ও ছোট ছোট কথাতেও এত বেশি রেগে যেত যে আমার উপরে হাত উঠিয়ে দিত। কখনো বলতো, তুমি জামা ভালোভাবে আয়রন করো না। কখনো বলতো, তুমি চা ভালোভাবে বানাও না। যদিও আমি নিজের দিক থেকে পুরো চেষ্টা করতাম ওর যেমন পছন্দ করে আমি সেরকমই কাজ করব, কিন্তু ও কোনো কিছুতেই খুশি হতো না। বিয়ের কয়েক মাস পরেই যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম তখন যে অবস্থা বিপ্লব আমার করেছিল সেটা যে শুনবে তারই অন্তরাত্মা কেঁপে উঠবে। সেই সময় আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমার শরীর একদমই ঠিক ছিল না। এই কারণে আমার শাশুড়ি আমাকে পাশের এক ক্লিনিকে নিয়ে গেছিল। ডাক্তার আমার 1-2টো টেস্ট করালো। তারপরে এই খুশির খবর শুনিয়েছিল যে আমি প্রেগনেন্ট। আমি এই খবর শুনে খুব খুশি হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যখন এই খবর বিপ্লব জানবে তখন ও শুধরে যাবে আর আমার খেয়াল রাখতে শুরু করবে। কিন্তু এটা একটা আমার চরম ভুল ছিল। যখন আমার শাশুড়ি এই খবর বিপ্লবকে শোনালো তখন ও একদমই চুপ হয়ে গেল, আর রাগের কারণে ওর চোখ লাল হতে শুরু করেছিল। আমার মনে হচ্ছিল ও ভিতরে ভিতরে নিজের রাগকে সহ্য করছে, আর এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে ও এই খবর শুনে রেগে গেল কেন। এটা তো একটা খুশির খবর। রাতের বেলা যখন আমি ঘরে এলাম তখন ও খুব সিগারেট খাচ্ছিল। পুরো ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছিল। আমি যখন সাইড টেবিলের দিকে তাকালাম তখন সেখানে সিগারেটের টুকরো ভর্তি হয়েছিল। আমাকে ঘরে আসতে দেখেই ও বলতে লাগলো, আমাদের বিয়ে সবেমাত্র কয়েক মাস হয়েছে আর তুমি এখনই বাচ্চা জন্ম দিতে চাইছো? অশিক্ষিত গাইয়া মেয়ে, জীবনকে এনজয় করতে শেখো। এখনই আমি বাচ্চার দায়িত্ব নিতে চাই না। বিপ্লবের মুখ থেকে এইসব কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, বিপ্লব, এটা তো ভগবানের আশীর্বাদ, আর ভগবানের ইচ্ছাতেই সব হয়েছে। আমার চাওয়া না চাওয়াতে কিছুই হতে পারে না। আমার কথা শুনে বিপ্লব বলতে লাগলো, কিন্তু আমার সন্তান আমার ইচ্ছা মতোই জন্ম নেবে। এখানে ভগবানের মর্জি চলবে না। যখন আমি চাইবো তখনই সে এই দুনিয়াতে আসবে, আর যখন চাইবো না তখন কেউই ওকে এই দুনিয়াতে আনতে পারবে না। বিপ্লবের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমার খুব খারাপ লাগছিল। ও আরও বলতে লাগলো, এখনই আমার বাচ্চা চাই না। আমি 2 বছর নিজের বিয়েকে এনজয় করতে চাই। কালকে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব আর তোমার অ্যাবর্শন করিয়ে আনবো। এটা শুনে আমি হতভম্ব হয়ে বিপ্লবের দিকে তাকালাম। এরপরে আমি বিপ্লবকে বললাম, বিপ্লব, আমি এইসব করব না। এটা তো একটা পাপ। যে বাচ্চা দুনিয়াতে আসেইনি, আমি আসার আগেই তাকে কিভাবে হত্যা করতে পারি? আমি এই বাচ্চাকে জন্ম দিতে চাই। বিপ্লব রেগে বলতে লাগলো, তুমি কে এই সিদ্ধান্ত নেওয়ার? আমার সন্তান, আমি ওর সিদ্ধান্ত নেব, আর আমি এখনই ওকে এই দুনিয়াতে আনবো না। এটা বলার পরেই ও লাইট বন্ধ করে শুয়ে পড়ল। সারা রাত আমার এটা ভেবে ঘুম আসেনি যে না জানি ও কী করবে। সকালে বিপ্লব ঘুম থেকে ওঠার আগেই আমি উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। এরপরে আমি সমস্ত কথা আমার শাশুড়িকে বলে দিলাম। বিপ্লব ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আমাকে হাসপাতালে যাওয়ার জন্য রেডি হতে বলল। তখন আমার শাশুড়ি বলতে লাগলো যে
বিপ্লব, ও যাবে না। আর খবরদার, তুই যদি বাচ্চাকে নষ্ট করার কথা চিন্তাও করিস তাহলে দেখতে পাবি কি হয়। বিপ্লব রাগী চোখে আমার দিকে তাকালো। আমি ভয়ে জড়সড় হয়ে শাশুড়ির পিছনে লুকিয়ে গেছিলাম। ও আমার দিকে রাগী চোখে তাকাতে তাকাতে বাইরে চলে গেল। 3 দিন অবধি বাড়িতে এলো না। এখন আমার বিপ্লবকে নিয়ে চিন্তা হতে লাগলো, কেননা রাগের চোটে ও অন্ধ হয়ে গেছিল আর যা কিছু করে ফেলতে পারে। আমার শাশুড়ি তো আমাকে কিছুই বলেনি, কিন্তু তিনিও টেনশনে ছিলেন। 3 দিন পরে বিপ্লব যখন এলো তখনও ওর চোখ রাগে লাল হয়েছিল। আমি ওকে খাবার খেতে দিলে ও প্লেট উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো, আমার চোখের সামনে থেকে দূর হ, তুই আমাকে নিজের মুখ দেখাবি না। আমার শাশুড়ি এইসব তামাশা দেখে বললেন, যাও তুমি ঘরের মধ্যে চলে যাও। আমি আমার ঘরের মধ্যে এসে হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমার শাশুড়ি বিপ্লবকে খুব ভালোবেসে বোঝাচ্ছিল, কিন্তু ও একদমই চুপচাপ হয়ে থাকলো। আমি জানতাম ওর চুপচাপ থাকার মানে কি। যাই হোক, আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি এখন ওর কোনো কথাতেই না করব না। ওর সন্তান ও জীবিত রাখুক অথবা মেরে ফেলুক, আমি বাধা দেব না। যেহেতু আমার জীবন এখন বিপ্লবের সাথেই কাটাতে হবে, তাই আমি বিপ্লবের সাথে লড়াই ঝগড়া করে জীবন পার করতে পারবো না। এরপরে বিপ্লব ঘরের মধ্যে এলো। এর আগে আমি ওকে বলতাম যে ও যা চায় তাই করে নিক, কিন্তু ও আমার কথা না শুনেই আমাকে মাটির উপরে ধাক্কা দিয়ে ফেলে আমার পেটে জোরে জোরে লাথি মারতে লাগলো, আর আমি ব্যথায় চিৎকার করতে থাকলাম। বিপ্লব বলতে লাগলো, আমি শান্তিতে এই ঝামেলাকে শেষ করতে চাইছিলাম, কিন্তু তুই ভুলে গেছিস যে আমার উপরে জেদ খাটালে তোর এই অবস্থাই হবে। এখন আমি এভাবেই এই ঝামেলাকে শেষ করব। আমার শাশুড়ি আমার চিৎকার শুনে দরজা ধাক্কাতে লাগলেন। আমার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠেছিল। আমার চিৎকার শুনে শাশুড়ি কান্না করতে করতে দরজা ধাক্কাতে লাগলেন আর বিপ্লবের কাছে প্রার্থনা করছিলেন যে, বিপ্লব প্লিজ দরজা খুলে দে, এই অত্যাচার করিস না। কিন্তু বিপ্লব ঘরের দরজা খুলেনি। সে আমাকে এতটা মেরেছিল যে আমি একদম মরার মতো হয়ে গেছিলাম। আমার শাশুড়ি দরজার বাইরে থেকে কান্না করছিলেন আর দরজা বাজাচ্ছিলেন, আর বিপ্লবকে বলছিলেন, বিপ্লব ভগবানের দোহাই এরকম অন্যায় করিস না, দরজা খোল, তুই বৌমার সাথে কি করছিস। কিন্তু বিপ্লব দরজা খুলল না, যতক্ষণ না ও আমার ভেতরের ছোট্ট প্রাণের চিহ্ন শেষ না করে দিল। আমার চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। বিপ্লব ঝড়ের বেগে দরজা খুলল আর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমার শাশুড়ি দৌড়াতে দৌড়াতে আমার কাছে এলো, কিন্তু আমার অবস্থা দেখে তিনি খুব ঘাবড়ে গেলেন। আমার মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব। আমার শরীর নিস্তেজ হয়ে এসেছিল। আমার শাশুড়ি কান্না করতে করতে বিপ্লবের কাছে গেল আর ওর সামনে হাত জোর করে বলল, ভগবানের জন্য একে হাসপাতালে নিয়ে চল। কিন্তু বিপ্লব তো পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমার শাশুড়ি ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলেন আর আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। 3 দিন আমি হাসপাতালে ছিলাম, তারপরে আমি বাড়িতে ফিরে এসেছিলাম। বিপ্লব আমার সাথে একদমই কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। আমিও বিপ্লবের সাথে কোনো কথাবার্তা বলতাম না। যা কিছু বিপ্লব আমার সাথে করেছিল, আমার মন চাইতো আমাকে যেন ওই অসভ্য লোকটাকে না দেখতে হয়। আমি এই লোকটার মুখ অবধি দেখতে চাইতাম না। আজকে আমি নিজের ভুলের জন্য পস্তাচ্ছিলাম। আমি যদি আমার মায়ের কথা শুনে কিছুটা পড়াশোনা শিখতাম তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। ওকে ছেড়ে আমি যে কোনো জায়গায় কাজ করে নিজের জীবন কাটাতাম, কিন্তু এখন আমি অসহায়। ওই লোকটার দয়ায় বেঁচে আছি। আমার মাথায় হাত রাখার মতো না আমার বাবা আছে, আর না আছে আমার মা, আর না আমি পড়াশোনা জানি। আর বিপ্লব আমার এই জিনিসটারই ফায়দা নিচ্ছিল। আমার শাশুড়ি খুব ভালো ছিলেন, তিনিই আমার খেয়াল রাখতেন, কিন্তু তিনিও এখন আমার সাথ দিতে পারতেন না। তিনি নিজেও বিভিন্ন অসুখে ভুগছিলেন। একদিন বিপ্লব নিজেই আমার সাথে কথা বলতে লাগলো। আমার মন তো চাইছিল না যে আমি বিপ্লবের সাথে কথা বলি, কিন্তু তারপরেও আমি নিজের মনকে বোঝালাম আর বিপ্লবের সাথে কথা বলা শুরু করে দিলাম। এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। হয় আমাকে বিপ্লবের সাথে জীবন কাটাতে হবে, আর না হলে নিজের বাবার বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু সেখানেও আমার মা বেঁচে নেই। এই কারণে হৃদয়ে পাথর রেখে আমি বিপ্লবের সাথে কথা বলা শুরু করে দিলাম। যা কিছু হয়ে গেছিল আর যা আমি হারিয়ে ফেলেছি সেটা আমি কোনো অবস্থাতেই ফিরে পাবো না। 1 বছর অবধি না জানি বিপ্লব আমাকে কি কি ওষুধ খাইয়েছে, কেননা ও বাচ্চা চাইতো না। সেই সময়েই আমার শাশুড়িও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। তার মৃত্যুতে তো আমার মনে হয়েছিল যে আমি এই পৃথিবীতে একলা হয়ে গেছি। তিনি থাকলে তাও আমাকে কিছুটা সাহস জোগাতেন। এখন বিপ্লব তো যেন একেবারে স্বাধীন হয়ে গেছে, কেননা আগে তবুও মায়ের সামনে কিছুটা নরম সুরে কথা বলতো, কিন্তু এখন তো ও খোলা সারের মতো ছুট পেয়ে গেছে। এখন তো প্রতিদিনই আমার উপরে হাত উঠাতো, কখনো চিল্লাতো তো কখনো বাসনপত্র ছুঁড়ে ভাঙতো। এরপরে একদিন হঠাৎ করে আমাকে বলতে লাগলো যে আমার এখনই বাচ্চা চাই। এটা শুনে আমার হৃদয় দুঃখে ভরে উঠেছিল, কেননা আমার ভিতর থেকে সন্তানের আশা শেষ হয়ে গেছিল যে আমি কখনো মা হব। এরপরে বিপ্লব বাচ্চার আশায় আমাকে ওষুধ খাওয়ানো বন্ধ করে দিল, কিন্তু তারপরেও আমি প্রেগনেন্ট হইনি। এভাবেই 1 বছর পার হয়ে গেল। তারপরে বিপ্লব আমাকে লেডি ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমার চেক আপ করে বললেন,
প্রথম প্রেগনেন্সিতে তোমার সাথে এমন কিছু প্রবলেম হয়েছে যার কারণে তুমি কখনো মা হতে পারবে না। আমার স্বামী আমার সাথে যে অন্যায় অত্যাচার করেছিল, হয়তো সেই কারণেই ভগবান ওর থেকে এই খুশি ছিনিয়ে নিয়েছে। কিছুদিন পরে এই রহস্যটাও জানতে পারলাম যে কেন বিপ্লবের সন্তান চাই। আসলে আমার শাশুড়ি নিজের সমস্ত সম্পত্তি বিপ্লবকে না দিয়ে নিজের নাতি নাতনির নামে উইল করে গেছেন। এই কারণে বিপ্লবের যে সন্তান হবে সেই সমস্ত সম্পত্তির মালিক হবে। যতক্ষণ অবধি বিপ্লবের কোনো সন্তান না হবে ততক্ষণ সমস্ত সম্পত্তি সরকারের দায়িত্বে থাকবে, আর বিপ্লবকে শুধু একটা নির্দিষ্ট পরিমাণ খরচা দেওয়া হবে। এই কথাটাও একদিন রাগের চোটে আমার সাথে ঝগড়া করতে করতে বিপ্লব বলে ফেলল। আর আমি বুঝে গেলাম যে ওর আসলে সন্তানের কোনো ইচ্ছা নেই, ওর তো শুধুমাত্র সম্পত্তি চাই, যেটা ওর মা ওর ভবিষ্যৎ সন্তানের নামে করে দিয়ে গেছেন। এরপরে যখন বিপ্লব এই ডাক্তারের ব্যাপারে জানতে পারে তখন আমাকে এখানে নিয়ে আসে। ডাক্তার ঘর অন্ধকার করে আমার কাছে এলেন আর তিনি আমাকে একটা ইঞ্জেকশন দিলেন, যার ফলে কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি জানি না যে কতদিন থেকে আমি অজ্ঞান হয়ে আছি, কিন্তু যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি সেই নার্সিংহোমের প্রাইভেট রুমে আছি। আমার হাতে স্লাইন লাগানো ছিল আর আমার শরীর খুব দুর্বল অনুভব হচ্ছিল। আমি কিছুই মনে করতে পারছিলাম না। কিছু সময় পরেই সেই ডাক্তার ঘরের মধ্যে এসে ফোনে কারোর সাথে কথা বলতে শুরু করলেন। তিনি বলছিলেন যে হ্যাঁ, সব কাজ ঠিকঠাকভাবে হয়ে গেছে, আর আপনার স্ত্রীও প্রেগনেন্ট হয়ে গেছে, সে 9 মাস পরেই একটা বাচ্চার জন্ম দেবে। এটা শুনে তো আমার মাথা ঘুরতে লাগলো। আমি এই হাসপাতালে কতদিন থেকে অজ্ঞান হয়ে আছি, আর আমার সাথে আসলে কি হয়েছে। আমার তো কিছুই মনে আসছিল না যে আসলে আমার সাথে কি হয়েছে। একের পর এক প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগলো। সেই ডাক্তার আমাকে সজাগ অবস্থায় দেখে হাসতে লাগলেন আর বললেন, আপনার কেমন অনুভব হচ্ছে, ঠিক আছেন তো আপনি? আমি রাগী চোখে তার দিকে তাকিয়ে বললাম, এখনই আপনি কার ব্যাপারে কথা বলছিলেন? কে প্রেগনেন্ট হয়ে গেছে? ডাক্তার আমার কথা শুনে হাসতে হাসতে বলতে লাগলেন, আমি আপনারই চিকিৎসা করছিলাম, আপনার স্বামীর অনুমতিতে আপনার চিকিৎসা করেছি। আমি বললাম, আমি কতদিন থেকে অজ্ঞান হয়ে আছি, কি করা হয়েছে আমার সাথে? লেডি ডাক্তার তো বলে দিয়েছিলেন যে আমি কখনোই মা হতে পারবো না। সেই ডাক্তার বললেন, আপনি শুধুমাত্র 3 দিন থেকে অজ্ঞান হয়ে আছেন। আমরা আপনার অপারেশন করে টেস্ট টিউব বেবি প্ল্যান্ট করেছি। আপনার স্বামী সন্তান চাইছিলেন, আর সেটা ন্যাচারালভাবে হওয়া সম্ভব ছিল না, এই কারণেই এই সব করতে হয়েছে। আর সেটাই হয়েছে যেটা আপনার স্বামী চাইছিলেন। এটা শুনে আমার চোখ থেকে জল ঝরতে লাগলো। আমার বিপ্লবের থেকে ঘৃণা অনুভব হচ্ছিল। ও নিজের মর্জি চালানোর জন্য কতটা নিচ অবধি নামতে পারে সেটা আমি আন্দাজও করতে পারিনি। কিন্তু এরপরে যা কিছু হলো তাতে আমি হতবাক হয়ে গেলাম। 9 মাস পরে আমি একটা ছেলের জন্ম দিলাম। যেদিন আমার ছেলের জন্ম হলো সেদিন বিপ্লব নিজের অফিসে ছিল। যখন ফোন করে ডাক্তার ওকে এই খবর শোনালো তখন ও খুব জোরে গাড়ি চালিয়ে নার্সিংহোমে আসছিল। তখনই হঠাৎ রাস্তায় ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চাকে 1 মিনিটের জন্য দেখাও ওর কপালে ছিল না। অ্যাক্সিডেন্টে সেখানেই ওর মৃত্যু হয়। ওর মৃত্যুতে আমার কোনো আফসোস ছিল না। বিপ্লব যে ধরনের কথা বলতো, মানে ও নিজেকে ভগবানের থেকেও উপরে মনে করত, আর ভগবান এই ধরনের মানুষদের একদমই পছন্দ করেন না। কেননা জীবন আর মৃত্যুর উপরে শুধুমাত্র ভগবানের হাত আছে। কিন্তু বিপ্লব বলেছিল যে ও যখন চাইবে নিজের বাচ্চাকে এই দুনিয়াতে আনবে, আর যখন চাইবে ওকে মারতেও পারবে। কিন্তু ও এটা জানতো না যে মানুষের থেকেও যে বড় তিনি একমাত্র ভগবান। তার মর্জি বিনা একটা গাছের পাতাও নড়তে পারে না। আমি আমার ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। বিপ্লবের বডি বাড়িতে নিয়ে আসা হলো। এরপরে ওর দেহ সংস্কার করে দেওয়া হয়, কিন্তু আমার চোখ থেকে এক ফোঁটা জলও বেরোয়নি। সবাই ভাবছিল যে আমি বিপ্লবের মৃত্যুর দুঃখে পাথর হয়ে গেছি, এই কারণেই আমার চোখ থেকে জল বেরোচ্ছে না। কিন্তু আমি কোনো দুঃখই পাইনি। বিপ্লবের যাওয়াতে আমার কোনো দুঃখ ছিল না। বিপ্লবের চলে যাওয়ার পরে জীবন আবার ধীরে ধীরে নর্মাল হতে লাগলো। আমি আমার সমস্ত ধ্যান ছেলের লালন পালন করতে লাগিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মরার আগে সমস্ত সম্পত্তি নিজের নাতি নাতনির নামে করে রেখেছিলেন, আর এখন আইন মোতাবেক সেটা আমার কাছে এসে গেল। আর এটা এত সম্পত্তি ছিল যে আমি সারা জীবন ঘরে বসে খেলেও আমার জীবন আরামসে কেটে যাবে। আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করাই আমার জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।